জম্মু ও কাশ্মীরের ভ্রমণ এবারের মতো আপাতত শেষ আমাদের। আজ শ্রীনগর থেকে ফিরতি পথ ধরছি, তবে বাড়ির দিকে নয়। আমি আর মা যাব অমৃতসর স্বর্ণ মন্দির দেখতে। সেখানে পৌঁছাতে একটু ঝামেলায় পড়তে হলো আমাদেরকে, কিন্তু যখন আমাদের চোখের সামনে স্বর্ণ মন্দিরকে দেখলাম, মনে এলো প্রশান্তির ছায়া, প্রাণ জুড়িয়ে গেল। দূর থেকে একটা সুর ভেসে আসছে, এক ওঙ্কার সতনাম কর্তা পুরখ, নির্ভৌ নির্ভয়ের অকাল মূরত, অজুনিসি ভং গুর প্রসাদ জপ। ভগবান একজনই, সেই সত্য, সেই সৃষ্টি। তার কোনো ভয় নেই, কোনো ঘৃণাও নেই। সব জায়গাতেই সে আছে, তার কোনো জাতি নেই। সে নিজেই জ্যোতির প্রকাশ। এর সাথে জালিয়ানওয়ালাবাগ, দুর্গিয়ানা মন্দির আর ওয়াঘা বর্ডারের বিশেষ অনুষ্ঠান এই অমৃতসর ভ্রমণে আলাদা মাত্রা এনে দেয়। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকলো অমৃতসর ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলি। সঙ্গে থাকুন। কাশ্মীর থেকে ফেরার দিন শ্রীনগর থেকে ট্রেনে আমি চলে আসি বানিহালে। তারপর শেয়ারে জনপ্রতি 500 টাকা ভাড়া দিয়ে চলে আসি জম্মুতে। জম্মু থেকে অমৃতসরের জন্য রাত 9টার 19226 ভাগত কি কোটি এক্সপ্রেস ধরার কথা ছিল, যেটা আমাদের অমৃতসরে পৌঁছে দিত রাত 2টোর সময়। কিন্তু আন্দোলনের জেরে সে ট্রেন অমৃতসর যাবে না, ঘুরপথে সে চলে যাবে জলন্ধর। আমি তাই ঠিক করলাম বাসে করে চলে যাব অমৃতসরে। আমাদেরকে শেয়ার গাড়ি নামিয়ে দিল জম্মুর আইএসবিটিতে, যেটাকে জম্মুর জেনারেল বাস স্ট্যান্ডও বলা হয়। সেখান থেকে আমরা একটি এসি বাসে করে মাত্র 5 ঘন্টায় চলে আসলাম অমৃতসরে। সুপ্রভাত। আজকে 25শে মার্চ রবিবার। আমি এখন আছি অমৃতসরে। গতকাল রাত্রিবেলায় আমরা অমৃতসর এসেছিলাম। তা জম্মু থেকে আমাদের ট্রেন ছিল অমৃতসর আসার জন্য, কিন্তু সেই ট্রেনটাকে ডাইভার্ট করে দিয়েছিল জম্মু থেকে। মানে জম্মু থেকে ট্রেন ছাড়বে, তারপর পাঠানকোট থেকে ডাইভার্ট হয়ে যাবে জলন্ধর। তা আমাদের মাঝখানে অমৃতসর ছিল, সেই জন্য আমি বলি যে কি করব, আবার জলন্ধর নিয়ে যাবে, সেখান থেকে আবার অমৃতসর আসবো। প্রায় 1.5 মাস ধরে ট্রেনটা এরকম করছিল। তা আমরা ঠিক করলাম যে আমি আর মা আমরা ওই জম্মু থেকে একটা বাস নিয়ে নিলাম। ওই ঘন্টা 5 সময় নিল। একদিকে ভালো হলো, আমরা যদি ওই ট্রেনটায় করে আসতাম তাহলে রাত্রিবেলায় 2টোর সময় এখানে সময় ছিল, 2টোর সময় অমৃতসর পৌঁছাতো, তারপরে ওই রাত্রিবেলায় আমাদের আবার হোটেলে আসতে হতো। সেই কারণে আমরা কি করলাম, একটা বাস নিলাম এসি। তো 500 টাকা, যদি এমনি নর্মাল বাস নিয়ে নেন তাহলে 265 টাকা ভাড়া। একটা জেনারেল বাস স্ট্যান্ড আছে জম্মুতে, সেখান থেকে বাসগুলো ছাড়ে। পুরনো বাস স্ট্যান্ড আর নতুন বাস স্ট্যান্ড দুটো পাশাপাশি। তা নতুন যে বাস স্ট্যান্ড সেখান থেকে সরকারি বাসগুলো ছাড়ে, ওই 265 টাকা ভাড়া। আর যেটা জেনারেল বাস স্ট্যান্ড সেখান থেকে হচ্ছে এসি ভলভো বাসগুলো ছাড়ে, নর্মাল এসিগুলো ছাড়ে। আমরা নর্মাল এসিতে এসেছি, ওই 500 টাকা আমাদের দুজনে, 500 1000 টাকা। তারপরে নামলাম, নেমেই অটো পেয়ে গেলাম, 100 টাকা নিল। আমাদের বাস স্ট্যান্ডের কাছেই আমাদের হোটেল, কিন্তু হোটেলটা আমার পছন্দ নয়, সেই কারণে আমি আপনাদেরকে ওই যোগাযোগ নম্বরটা দিচ্ছি না। তার থেকে বরঞ্চ এখানে যদি ভালো কিছু হোটেল থাকে সেটার আমি চেষ্টা করছি আপনাদেরকে নম্বর দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসবেন। আর আসার আগে বা বুকিং করার আগে একবার গুগল থেকে ভালো করে বা ওয়েবসাইট দেখে নেবেন, ভালো করে দেখে তারপরে বুকিং করবেন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখানের চারপাশের যে জায়গাগুলো আছে আমরা পায়ে হেঁটে দেখবো। সবার প্রথমে আমরা গোল্ডেন টেম্পল যাচ্ছি, কারণ ওখানেই সব থেকে বেশি ভিড়টা হয়। দেখি এখন কতক্ষণ সময় লাগে। এখন ওই 10টা বাজে, 10টা 20। আমরা শুরু করলাম, পায়ে হেঁটেই যাচ্ছি। আমার হোটেল থেকে 15-20 মিনিট, তো আমরা দুজন হেঁটে হেঁটেই যাবো। আর ওর পাশেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, তার কিছুটা পাশে হচ্ছে দুর্গিয়ানা টেম্পল। আর একদম আমরা বিকেলবেলায় ঠিক করেছি যে আমরা যাব হচ্ছে ওয়াঘা বর্ডার দেখতে। এই সামনেই হচ্ছে গোল্ডেন টেম্পল। চলুন সবার প্রথমে গোল্ডেন টেম্পল থেকে আমরা শুরু করছি ভ্রমণ। আপনাদেরকে সবার প্রথমে পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখাবো।
যা ভিড় হয়েছে, এখন 10:30 বাজে, ভীষণ ভিড় হয়েছে। আমরা অনেকটা কাছেই চলে এসেছি আরেকটুখানি, তাই মাথায় একটা রুমাল বা একটা কিছু তো এখানে দিতেই হবে। 10 টাকা করে বিক্রি হচ্ছে, আরও সব বিভিন্ন দামের আছে। আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের সুবিধা মতন একটা কিনবেন, বা যদি একটা বড় রুমাল থাকে তাতেও হবে। অনেক দোকানপাট আছে এই চতুর্দিকে। এই জমজমার জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আমরা এসে গেছি, এই সামনেটাতেই আছি। এখন এখানে ক্যামেরা কতটা অ্যালাউ করবে সেটা একটা ব্যাপার, আর হচ্ছে গিয়ে যদি ভিতরে ক্যামেরা নাও অ্যালাউ করে তাও তো মোবাইল আছে। দেখি, আমি এখন নাকি সেলফি স্টিকটা এনেছি, ভয় লাগছে এটাই কি হবে। এই দেখুন পিছনে মন্দির, ব্যাপক সুন্দর লাগছে, খুব সুন্দর। এই বাম দিকে হচ্ছে সব জমা রাখার কাউন্টার, এখানে সব জমা রাখা যায়। ভিড় ভিড় সাংঘাতিক ভিড়, অনেক বাঙালি এসেছে, অনেক বাঙালি। এই পুরো সফরটাতেই আমি দেখলাম প্রচুর বাঙালি এসেছে। আমি এখন দাঁড়িয়ে আছি গোল্ডেন টেম্পলের প্রবেশ পথে ঠিক সামনেটায়। এই যে গোল্ডেন টেম্পল, এই টেম্পলের আরো অনেকগুলো নাম আছে। হরমিন্দর সাহিব, দরগাহ সাহিব, সুভারণ মন্দির, স্বর্ণ মন্দির। শিখ ধর্মাবলম্বী মানুষদের কাছে অতি পবিত্র স্থান, পুণ্য স্থান। আধ্যাত্মিকতার দিক থেকে এই মন্দিরের তাৎপর্য তাদের কাছে অনেক বেশি। বহু প্রাচীন এই মন্দির। 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস এই মন্দিরের ভিতরে যে সেতুটা আছে তার নির্মাণ কার্য শুরু করেছিলেন। তা যখন নির্মাণ কার্য শুরু হয় সেই সময় ভিতরে যে জলাশয়টি আছে সেটি কিন্তু শুকনো ছিল, পরে সেটিকে ধীরে ধীরে জল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। এরপর 1581 সালে পঞ্চম শিখ গুরু অর্জুন এই মন্দিরের যে প্রথম সংস্করণ তার নির্মাণ কার্য শুরু করেছিলেন। দীর্ঘ 8 বছর সময় লেগেছিল সেটিকে সম্পূর্ণ করতে। এই শিখ গুরু অর্জুনই 1604 সালে একটি পবিত্র ধর্মশাস্ত্র যার নাম হচ্ছে গুরু গ্রন্থ সাহিব সেটিকে এখানে স্থাপন করেন। তারপর থেকে এই মন্দিরের ব্যাপক সম্প্রসারণ শুরু হয়, আর সেই যে ধর্মশাস্ত্রটি আছে সেটিকেই এখানে কিন্তু পুজো করা হয়। 1809 সালে মহারাজা রঞ্জিত সিং এই মন্দিরের যে মার্বেলের কাজগুলি আছে সেগুলি করিয়ে দেন, যে তামার কাজগুলি আছে সেগুলিকে করিয়ে দেন। আর 1830 সালে এই মহারাজা রঞ্জিত সিংই সোনা দিয়ে এই মন্দিরটিকে পুরোটা ঢেকে দিয়েছিলেন উপরের দিকটা। তা মনে করা হয়, অনেকে বলেন যে 500 কেজি সোনা এখানে ব্যবহার করা হয়েছিল, আবার অনেকে বলেন 750 কিলো সোনা এখানে ব্যবহার করা হয়েছে। সেই থেকেই এই মন্দিরের নাম হয়েছিল স্বর্ণ মন্দির। আমাদের প্রায় 3.5 ঘন্টা লাইনে থাকতে হয়েছে। মানে আজকে এত ভিড় হয়েছে, একে রবিবার, তারপরে কালকে আবার হোলি আছে, সেই জন্য অনেক অনেক ভক্ত সমাগম এখানে ঘটেছে। প্রচুর পর্যটক এখানে এসেছেন, সব যারা জম্মু কাশ্মীরে ট্যুর করছেন সবাই এখানেও চলে আসছেন, তো সেই জন্য প্রচুর ভিড় হয়েছে। তারপরে লাইনটা আরেকটু
ঠিকঠাক করে মেনটেন করলে মনে হয় ভালো হয়। নেই নেই अभी नहीं जाएंगे। তা সেই জন্য অনেকটা মানে সমস্যা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে কি, এই হচ্ছে টেম্পল থেকে সামনের দিকে একটুখানি এগোলেই হচ্ছে জালিয়ানওয়ালা বাগ। তার জন্য কোনো রকম গাড়ি বা কোনো কিছু লাগে নাই, পাশেই। তা জালিয়ানওয়ালা বাগটাও আমরা এখন দেখে নিচ্ছি, দেখে নিয়ে তারপর আমরা ওয়াঘা বর্ডারের দিকে যাব। আর তার আগে দেখছি যদি দুর্গিয়ানা টেম্পলটাও হয়ে যায় সেটাও আমরা ঘুরে নেব। এইখানে না অনেক মানে শেয়ারে ওয়াঘা বর্ডার নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়, যেই এক্ষুনি আমি কথা বলছিলাম। তার রেট হচ্ছে 200 টাকা। তা ওরা পর্যটক দেখে যেরকম খুশি রেট চায়, অনেক সময় 500 টাকাও রেট চায় মানে দুজনের, আবার অনেক সময় 600 টাকাও রেট চায় দুজনের। এই হচ্ছে এইখানে একটা করা আছে, এইখানটায় অনেকে বসে থাকেন এই জায়গাটায়, তা দাঁড়িয়ে থাকেন একটা কাগজ নিয়ে। তো আপনারা যদি ওয়াঘা বর্ডার যেতে চান তাহলে এদের কাছ থেকে বুক করে নিতে পারেন। রেট কিন্তু 200 টাকা। তবে কি যখন আপনারা বুকিং করবেন না, তখন তাদেরকে ভালোভাবে বলে দেবেন কত টাকা ডিউ আছে, কত টাকা অ্যাডভান্স দিলেন, সবকিছু ভালোভাবে লিখে নেবেন, ফোন নাম্বার নিয়ে নেবেন। নাহলে টাকা নিয়ে যদি কোথাও চলে যায় আপনি কিন্তু তাকে আর খুঁজে পাবেন না। আর এই সামনে হচ্ছে অটো স্ট্যান্ড, ওই অটো স্ট্যান্ড থেকে গাড়িটা ছাড়ে। এই হচ্ছে এখানে ওয়াঘা বর্ডার যাওয়ার জন্য যারা থাকে তারা মানে পর্যটকদের ধরছেন। ওই আপনারা যেতে পারেন শেয়ারে, আপনাদের অনেক খরচটা কম হবে। আমি জালিয়ানওয়ালা বাগের গেটের সামনে চলে এসেছি, এটা এইভাবে প্রবেশ করব ভিতরে। এই একটা জিনিস দেখছি বেশিরভাগ মানুষ করছেন, যখন ওই ভিতরটায় প্রবেশ করছেন, ভিতরে যে মডেলগুলো আছে ওই মডেলগুলোতে টোকা মেরে মেরে দেখছেন যেন ভিতরে খাজানা দেওয়া আছে, সোনার মুদ্রা ফুদ্রা রাখা আছে বা হিরে জহরত দেওয়া আছে, খুঁজে পাবে। মানুষের এই জিনিসগুলো আমার মাথায় আসে না যে কেন করে। কোথাও একটা মন্দির দেখলো, লিখে দিল আমি, আমার নাম এই, আমার বাবা এ, আমার মা এ, এখানে মডেলগুলো রাখা আছে, ঠুকে ঠুকে দেখছে কি আছে কি পাবে জানি, কে জানি এদের মাথায় কি হয়। এক একটা বিরক্ত লেগে যায় আমার। এই জালিয়ানওয়ালা বাগে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই, কোনো টিকিটের ব্যবস্থা নেই। সকালবেলায় 6:30 থেকে সন্ধ্যেবেলায় 7:30 পর্যন্ত বর্তমানে খোলা আছে। এদিকে ঘুরছি, মনটা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে। মানে এই জিনিসগুলো দেখে, বহু মানুষ এখানে প্রাণ হারিয়েছিলেন, এই জিনিসগুলো দেখে কেমন একটা লাগে। এসব দেওয়ালে সব গুলির দাগ, কেমন একটা হচ্ছে যেন মনের মধ্যে। আসলে এই ঘটনাটার যে সূত্রপাত সেটা হয় 1919 সালে। সিডনি রোল্যান্ড বলে একজন আছেন, তিনি একটা অ্যাক্ট চালু করেছিলেন যার নাম হচ্ছে অনার্কিক্যাল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, যাতে বলা হয়েছিল যে পুলিশ কোনো রকম কারণ ছাড়াই যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে নিতে পারে। আসলে সেই সময় যে স্বাধীনতা সংগ্রামীরা ছিল তাদেরকে রুখে দেওয়াটাই ছিল এই আইনের মূল উদ্দেশ্য। আর এই আইনের অজুহাতেই শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী সৈফুদ্দিন কিচলু আর ডাক্তার সত্যপালকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। তো সেই সময় 1919 সালের 13ই এপ্রিল বহু মানুষ এই জালিয়ানওয়ালাবাগের যে এই প্রান্তর আছে, এই বাগান আছে, এইখানে বহু মানুষ আসেন শান্তিপূর্ণভাবে সেই আইনের প্রতিবাদ করার জন্য। সেই সময় একজন মানুষকে সেই মিছিলটাকে আটকে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে R.E.H. ডায়ার, জেনারেল ডায়ার। তো তিনি কি করেছিলেন, এর চারপাশটা দেখুন, এইদিকে সব উঁচু উঁচু বাড়ি, এই পুরো জায়গাটায় চারিদিকটা পুরোটা উঁচু উঁচু বাড়ি দিয়ে ঘেরা আছে। তা সেই সময় প্রবেশ পথ যেটা ছিল ওটা দিয়েই প্রবেশ করতে হতো, ওটা দিয়েই বাইরে বেরোতে হতো। তা ওরা কি করে, ওই প্রবেশ পথের যে মুখটা আছে ওখানটাতে জেনারেল ডায়ার বাহিনী দিয়ে আটকে দিয়েছে। এবার তারা বেরোবে কি করে? এবার শুরু হলো গুলি বর্ষণ। কতক্ষণ গুলি চললো? যতক্ষণ পর্যন্ত না বাহিনীর সব গুলি শেষ হয়ে গেল ততক্ষণ পর্যন্ত তারা চালালো। তা 1500 মানুষ
সঙ্গে সঙ্গে ওখানেই মারা গিয়েছিল। 1200 জন মানুষ আহত হয়েছিল, 41টা বালক ছিল তাদের মধ্যে যারা মারা গিয়েছিল, এমনকি 6 মাসের শিশুও ছিল যে মারা গিয়েছিল, যারা মারা গিয়েছিল। এখানে সব গুলির দাগগুলো করা আছে, এই পিছন দিকটায় মার্ক করে রাখা আছে কোথায় কোথায় গুলিগুলো চলেছে, মানে যেগুলো মানুষের গায়ে লাগেনি বা লেগেছে, তার কিছু কিছু এসে দেয়ালে লেগে গেছে। এই হচ্ছে সেই জায়গাগুলো, এই পুরোটা এইখানটায় আছে, ওইখানটায় আছে। কেমন যেন একটা লাগে, মানে গায়ে কেমন কাটা দিচ্ছে, বুকটা যেন কেমন মনে হচ্ছে কেউ চেপে ধরছে, আর হার্টবিটটা যেন কেমন হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, একটা অদ্ভুত লাগছে। ভালো লাগে না আমার এই জায়গাটা আসলে। কোথায় কোথায় লেগেছে সব দেখুন, দেওয়া আছে। মোট 28টা বুলেট লেগেছে। Jail died without any warning to the crowd who had gathered here to protest against the Rule Act. হায় রে, এই দেখুন কি অবস্থা, ফেটে গেছে। যেখানে যেখানে সব গুলিগুলো লেগেছে, দেয়ালগুলো সব ফেটে ফেটে গেছে। কি মানুষ! আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, দেখছি যে অনেকে ওই যে বুলেট মার্কস গুলো আছে ওখানে সবাই সেলফি তুলছে, অনেকে ছবি তুলছে। আর কেমন একটা লাগছে আমার যেন, ওই জায়গাটায় সেলফি না তুললেই নয়, কি জানি, আমি তো অত বুঝি না, আমার কেমন যেন হয় এই জায়গাটা আসলে। আরো সুন্দর সুন্দর ফুল গাছ আছে, বাগান আছে, সেখানটায় ছবি তুললেও হয়। যাক, তুলছে আর কি করা যাবে। স্মৃতি, মানে একটা করুণ স্মৃতি, তার মধ্যে একটা মানুষের একটা নতুন স্মৃতি। আমি এখন যাচ্ছি দুর্গিয়ানা মন্দির দেখতে। তা জালিয়ানওয়ালাবাগ থেকে দুর্গিয়ানা মন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। তা আপনারা একটা অটো নিয়ে নিতে পারেন, এই সামনে প্রচুর অটো পাবেন। এখান থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা নেবেন, তাহলে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আর হেঁটে গেলে সময় লাগবে 20-25 মিনিট। হেঁটে যাব, আমার না এইসব জায়গায় একটু হেঁটে যেতে ভালো লাগে, তা আমি হেঁটে যাই। আর আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে দুর্গিয়ানা মন্দিরে, ওটাও খুব সুন্দর, অনেকটাই গোল্ডেন টেম্পলের মতনই দেখতে। চলুন। যারা দুর্গিয়ানা মন্দির হেঁটে যাবেন তাদের জন্য বলে দিই, এই হচ্ছে গোল্ডেন টেম্পল। আমি এইদিকে রাস্তাটা দিয়ে জালিয়ানওয়ালাবাগ থেকে বেরালাম, আর এই রাস্তাটা দিয়ে যাবেন দুর্গিয়ানা মন্দির চলে যাবেন এখান থেকে। যদি মনে হয় একটু গুগল ম্যাপ দেখে নেবেন বা কাউকে জিজ্ঞাসা করে নেবেন, তাহলেও হবে। প্রচুর দোকানপাট আছে এখানে, কিছু কেনাকাটি করার হলে কিনতে পারেন। এই যে এখানে বেলুন ছুটছে, বাবা এ বাবা, এ বাবা, এ বালতি নিয়ে রং ঢেলে দিচ্ছে। এ বাবা রে, কি বাঁচা বাঁচলাম। আমরা এসে গেছি, 10-15 মিনিট আমি এসেছি, আর 5 মিনিট। আমি মন্দিরে চলে এসেছি, মানে মিনিট 15 মতো আমার সময় লাগলো মন্দিরে আসতে, খুব বেশি দূর নয়। আপনারা গোল্ডেন টেম্পল থেকে, মানে গোল্ডেন টেম্পল যদি সামনে থাকে ডান দিকের রাস্তাটা নেবেন, তাহলে এই মন্দিরের মধ্যে চলে আসবেন। তা দেবী দুর্গার মন্দির, সেই থেকেই নাম হয়েছে দুর্গিয়ানা মন্দির। এখানে একটা সরোবরও আছে যার নাম হচ্ছে দুর্গিয়ানা সরোবর। তা বহু প্রাচীন এই মন্দির, মনে করা হয় যে 16শো শতাব্দীতে এই মন্দিরের নির্মাণ করা হয়েছিল। তারপরে 1921 সালে একে পুনর্নির্মাণ করা হয়, নতুন রূপে সাজানো হয়, দেখতে অনেকটা ওই গোল্ডেন টেম্পলের মতোই। আর দেবী দুর্গা ছাড়াও দেবী লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং আরো অনেক দেবদেবী আছে যাদের পুজো করা হয়। আর একটা জিনিস হচ্ছে কি, মনে করা হয় যে লব কুশ যখন অশ্বমেধ যুদ্ধের যে ঘোড়া হনুমানজি আটকে দিয়েছিল, তখন তারা এখানেই তাকে বন্দি করেছিল।
দেখো এই পিছনের যে রাস্তাটা ছিল না, এই রাস্তাটা দিয়ে আমি দুর্গিয়ানা মন্দিরে গিয়েছিলাম। তারপরে এখন এই সামনের রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে গোল্ডেন টেম্পলের দিকেই যাচ্ছি। তা এই রাস্তাটা দিয়ে একটুখানি গেলে ওই ধরুন মিনিট 10 যদি হাঁটা যায়, তাহলে এখানে একটা ফেমাস লস্যির দোকান আছে যার নাম হচ্ছে জ্ঞানদি লস্যি। তো ওই লস্যিটা একবার আমরা ট্রাই করে নিই। এতটা যখন এসেইছি, দেখি ওটা কেমন হয় খেতে, আপনাদেরকে জানাবো। তবে খুব ফেমাস, মানে এখানে এলে জ্ঞানদি লস্যি একবার ট্রাই করতেই হবে, এমন ব্যাপার। জালিয়ানওয়ালাবাগের যে গেটটা, ওখানে দেখবেন একটা স্মারক আছে, ওই স্মারকের সামনেটায় থেকে এইরকম অটো পাওয়া যায়। এই অটোগুলোই করে শেয়ারিংয়ে ওয়াঘা বর্ডার যাওয়া যায়। আপনি যদি একটা গাড়ি রিজার্ভ করে নেন, সেক্ষেত্রে খরচ হবে 1500 টাকার মতো। আর যদি শেয়ারিংয়ে যান, তাহলে 250 থেকে 300 টাকা খরচ। তা 500 টাকা আমাদের থেকে চেয়েছিল মায়ের আর আমার জন্য। তা আমি কি করলাম যে ওই একটু দরদাম করতে 200 টাকায় হয়ে গেল, মানে 200 400 টাকায় আমরা এখন ওয়াঘা বর্ডার যাচ্ছি। ওয়াঘা বর্ডারের দূরত্ব এখান থেকে 34 কিলোমিটার, সময় ধরুন ওই 1 ঘন্টার মতন লাগবে। আপনার যদি সেরকম মনে হয়, আপনারা একটা অটো রিজার্ভ করে নেবেন, কাউকে জিজ্ঞাসা করবেন যে অটোর এই স্ট্যান্ডটা কোথায়, অথবা আপনার হোটেলের কাছ থেকে একটা অটো নিয়ে নেবেন, সোজা ওয়াঘা বর্ডার চলে যাবেন। ওয়াঘা বর্ডারের সেরেমনি যেটা হয় সেটা 5টার সময় স্টার্ট হয়, এখান থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। আপনারা 1.5 ঘন্টা হাতে রেখে তবে বেরোবেন। খুব বেশিক্ষণ কিন্তু আমাদের সময় লাগেনি, ওই 1 ঘন্টার মতন সময় লাগলো এখানে আসতে। আর একটা অটোতে বেশ অনেকজনকেই তোলা হয়েছে, মানে দেখলাম মাঝখানে 8 জন, আমরা পিছনে 3 জন, আর সামনে 2 জন, মানে 13 জন নেওয়া হয়েছে। মানে 14 জন হয়ে যাবে যদি আপনারা গাড়ি রিজার্ভ করেন, তাহলে হয়ে যাবে। তা এই সামনেই হচ্ছে ওয়াঘা বর্ডার, তার কিছুটা আগে আমাদের নামিয়ে দিল। আসলে আমাদের এই দিকটাতে না আটারি, আর ওই দিকটায় হচ্ছে ওয়াঘা বর্ডার। তা 1959 সালে এই যে অনুষ্ঠানটা, সেটা শুরু করা হয়েছিল। 2 দেশের পতাকা নামানো হয়, আর আমাদের ভারতের বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, ওদিকে হচ্ছে পাকিস্তান রেঞ্জার, তাদের মধ্যে এই অনুষ্ঠানটা হয়। 1999 সালের আগে পর্যন্ত এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু পাকিস্তান যাওয়ার জন্য একমাত্র সড়ক রাস্তা ছিল। তারপরে আমান সেতু তৈরি করা হয় জম্মু কাশ্মীরে, উড়িতে। তো তারপর থেকে ওই একটা রাস্তা তৈরি হয়ে যায় যেটা দিয়ে পাকিস্তান যাওয়া যায়। এখন আমাদেরকে না সব জমা দিয়ে দিতে হবে, সব ব্যাগ ট্যাগ সব। ক্যামেরা অ্যালাউ করে, কিন্তু ওই মাইক্রোফোন, সেলফি স্টিক এগুলো কিছু অ্যালাউ করে না। এখান থেকে লাহোর হচ্ছে 23 কিলোমিটার, মানে আর 23 কিলোমিটার গেলে আমরা পাকিস্তান। ওরে বাপরে বাপ। আর ভারত পাকিস্তানের যে বর্ডারটা, সেটা হচ্ছে 1 কিলোমিটার। তা এখানে রিক্সা আছে, রিক্সা 100 টাকা নেবে, আপনাকে ওই 1 কিলোমিটার ওখানে পৌঁছে দেবে। আর যদি হাঁটতে পারেন টুকটুক করে হাঁটুন, অসুবিধা নেই। এখনো সেরকম গরম পড়েনি, তবে এরপরে কিন্তু ভীষণ গরম হবে। এই যে রংগুলো আমরা লাগিয়েছি, আমি আর মা, মায়ের রোদ লাগছে, চাপা দিয়েছে। তা 20 টাকা করে ওরা নিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে ওই টুপি পাওয়া যাচ্ছে। যদি আপনারা গরমের সময় আসেন, হয় একটা টুপি নিয়ে আসবেন, আর নাহলে এখান থেকেও কিনে নিতে পারেন। 30 টাকা করে খরচ হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকেও একটা টুপি কিনে নিতে পারেন।
ও এইটা আমি যতবারই দেখি না আমার পুরো গায়ে কাটা মারে, এমন হয় ওই যে গিয়ে একদম সামনে এসে দাঁড়িয়ে ও ব্যাপক লাগে ওই জায়গাটা। তা আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা আরেকটু যদি সকাল সকাল আসতাম, মানে আরও 30 মিনিট যদি আগে আসতাম, পুরো স্টেডিয়াম পুরো ভর্তি, ওদিকে তো কোনো লোকই নেই। আমরা এদিকে মোটামুটি প্রচুর, মানে আমাদের জায়গা নেই, আমরা তো দাঁড়িয়েছিলাম শেষে। তারপর মা তো একটু শর্ট হাইট, মা দেখতে পাচ্ছিল না, তা দুটো ছেলেকে বললাম, বলতে তাড়াতাড়ি গিয়ে দিল মাকে। তো ভালো হলো। এখন কটা বাজে? 5:45। আমার মনে হচ্ছে ওই 4:30টার দিকে আসতে পারলে ভালো হবে, তাহলে ওইখানে গিয়ে সিটে বসতে পারবেন, ভালো লাগবে, ভীষণ ভালো লাগে। এইটা তো একদম দেখতেই হবে, অমৃতসর ভ্রমণে এটা কিন্তু রাখতেই হবে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওয়।